সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা রাখছি সকলে ভালো আছেন। তো আজকের যে বিষয়টি নিয়ে ভিডিওতে উপস্থিত হয়েছি সেটা হলো, সম্প্রতি কিছু নিউজ এসছে যে বাংলাদেশি অনেক ছেলে পেলে রাশিয়ায় গিয়ে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে অর্থের লোভে যুক্ত হচ্ছে। তো সেই মূল বিষয়টিতে যাওয়ার আগে কিছু বিষয়ে আপনাদের আগে সাথে শেয়ার করে নিই। তো এটা চাকরি চক্র নয়, এটা ধাপে ধাপে রিক্রুটমেন্ট নেটওয়ার্ক। এটা শুধু একবারের প্রলোভন নয়, বরং সাধারণত 3 স্তরের চক্র থাকে। লোকাল এজেন্ট বাংলাদেশে, গ্রামে শহরে রাশিয়া ওয়ার্ক পারমিট, ইউরোপে ট্রানজিট চাকরি বিক্রি করে। মধ্যবর্তী কন্ট্রাক্টিং এজেন্সি রাশিয়ায় শ্রমিক হিসাবে নিয়ে যায়। কনস্ট্রাকশন ফ্যাক্টরি, লজিস্টিক। চূড়ান্ত ধাপ হলো সামরিক চুক্তি, চাপ, প্রলোভন, ঋণ, ভিসা সমস্যা বা বেতন বাড়ানো, নাগরিকত্ব। এই 3 কারণে অনেকেই চুক্তিতে সই করে ফেলে। যে টাকার গল্প বলা হয়, বাস্তবতা অনেক সময় আলাদা। অনেক প্রচারণায় বলা হয় মাসে 2 থেকে 5 লাখ টাকা, দ্রুত নাগরিকত্ব, পরিবারকে আর্থিক সাপোর্ট। কিন্তু মার্ট রিপোর্টে দেখা যায় অনেক সময় বেতন আটকে যায় বা পরিবার পায় না। মৃত্যুর ক্ষেত্রে ক্ষতিপূরণ, আইনি জটিলতায় আটকে থাকে। ডেথ কন্ট্রাক্ট বা অনির্দিষ্ট চুক্তির অভিযোগও আসে। সবচেয়ে কম আলোচিত বিষয় ফ্রন্টলাইন ট্রান্সফার। কিছু কিছু রিপোর্ট অনুযায়ী, সব ক্ষেত্রে নয়, শ্রমিক হিসাবে নেওয়া লোকদের পরে সহায়তাকারী ইউনিট বা যুদ্ধ সমর্থক ইউনিটে দেখানো হয়। কিছু ক্ষেত্রে তারা বুঝতেও পারে না যে তারা সরাসরি যুদ্ধ অঞ্চলে যাচ্ছে। এখানে মনস্তাত্ত্বিক ফ্যাক্টর বড়ই প্রকট। এই প্রবণতার পেছনে শুধু টাকা নয়, আছে দীর্ঘদিনের বেকারত্ব, সামাজিক মর্যাদার চাপ, বিদেশে যেতেই হবে মানসিকতা, দ্রুত ধনী হওয়ার স্বপ্ন, পরিবারকে সাহায্য করার তীব্র চাপ। এই কারণেই অনেকেই ঝুঁকি বুঝেও সিদ্ধান্ত নেয়। আন্তর্জাতিকভাবে এটাকে কিভাবে দেখা হচ্ছে? আন্তর্জাতিক বিশ্লেষকদের ভাষায় এটি অনেক সময় লেবার এক্সপ্লয়েশন টার্নিং ইনটু মাল্টিরাইজেশন, গ্রে রিক্রুটমেন্ট ইকোনমি, ওয়ার ইকোনমি, লেবার ট্র্যাপ, মানে শ্রমিক অভিবাসন ধীরে ধীরে সামরিক ব্যবহারে রূপান্তর। যেটাকে প্রায় কেউ বলে না আইনি ফাঁদ। বিদেশে একবার চুক্তি সই করলে দূতাবাস বা পরিবারও অনেক সময় সীমিতভাবে সাহায্য করতে পারে, স্বেচ্ছায় যোগ দিয়েছে। এই লিগ্যাল পয়েন্টে অনেক দেশের ক্ষেত্রে ব্যবহার হয়। তো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি রাশিয়ার সেই ভয়াবহ যে বিষয়টি, সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি। বাংলাদেশ থেকে কিছু সংখ্যক যুবক উচ্চ বেতন, ইউরোপে যাওয়ার স্বপ্ন, নাগরিকত্বের প্রলোভন কিংবা চাকরির আশায় রাশিয়ায় গিয়ে পরে রাশিয়ার হয়ে ইউক্রেনের যুদ্ধে জড়িয়ে পড়ছে। এমন একাধিক ঘটনা তথ্য সাম্প্রতিক সময়ে সামনে এসেছে। বিভিন্ন গণমাধ্যম, পরিবার, মানবাধিকার সূত্র বলছে এদের অনেকেই শুরুতে শ্রমিক বা কোম্পানির চাকরির ভিসায় গেলেও পরে চুক্তিভিত্তিক যোদ্ধা বা ভাড়াটে সেনা হিসাবে যুদ্ধে অংশ নেয়। কীভাবে যুবকরা জড়িয়ে পড়ছে? বেশিরভাগ ঘটনায় দেখা গেছে দালাল বা রিক্রুটিং চক্র ভালো বেতন ও নিরাপদ চাকরির প্রতিশ্রুতি দেয়। কেউ কেউ রাশিয়ায় গিয়ে অর্থকষ্টে পড়ে সেনাবাহিনীতে যোগ দেয়। অনেকে প্রথমে নির্মাণ, ওয়েল্ডিং বা কোম্পানির কাজে যোগ দেয়, পরে রাশিয়ান সামরিক বাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে সই করানো হয়। মাসে কয়েক লাখ টাকা বেতন, নাগরিকত্ব ও পরিবারকে আর্থিক সুবিধার লোভ দেখানো হয়। আলোচিত কয়েকটি ঘটনা: ময়মনসিংহের ইয়াসিন শেখ। ময়মনসিংহের গৌরীপুরের যুবক ইয়াসিন শেখ 2024 সালে প্রায় 15 লাখ টাকা খরচ করে রাশিয়া যান। পরে অনলাইনে আবেদন করে রাশিয়ায়
সেনাবাহিনীতে যোগ দেন। ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার সময় তিনি সামাজিক মাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ করতেন। 2025 সালের মার্চে মিসাইল হামলায় তার মৃত্যু হয় বলে পরিবার জানতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার আকরাম হোসেন নামের আরেক যুবক প্রথমে ওয়েল্ডার হিসেবে কাজে করলেও কম বেতনের কারণে দালালের প্রলোভনে পড়ে রুশ সেনাবাহিনীতে যোগ দেন। পরে ইউক্রেনের মিসাইল হামলায় নিহত হন। পরিবার জানায় তিনি আর দেশে ফিরতে পারবেন না বলেছিলেন। চট্টগ্রামের নীরব 2025 সালে সামাজিক মাধ্যমে নীরব নামের এক বাংলাদেশি তরুণের ভিডিও ভাইরাল হয়, যেখানে তাকে যুদ্ধক্ষেত্রে অস্ত্র হাতে দেখা যায়। প্রতিবেদনে বলা হয়, রাশিয়া বিদেশি তরুণদের উচ্চ বেতন ও নাগরিকত্বের লোভ দেখিয়ে যুদ্ধে টানছে। কিশোরগঞ্জ ও ময়মনসিংহের সাম্প্রতিক মৃত্যু 2026 সালেও ড্রোন হামলায় বাংলাদেশি যুবকদের নিহত হওয়ার খবর এসেছে। কিশোরগঞ্জের রিয়াদ রশিদ এবং ময়মনসিংহের আব্দুর রহিমের মৃত্যুর ঘটনাও প্রকাশিত হয়েছে। কতজন বাংলাদেশি জড়িয়েছে এই ফাঁদে? মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী অন্তত 104 জন বাংলাদেশি এই যুদ্ধে জড়িয়েছে। 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত নিহত হয়েছে অন্তত 34 জন। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেন এটি উদ্বেগজনক? এই ঘটনার কয়েকটি বড় প্রশ্ন তুলেছে। বিদেশে কর্মসংস্থান নামে প্রতারণা, দালাল চক্রের আন্তর্জাতিক নেটওয়ার্ক, দরিদ্র বেকার যুবকদের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, যুদ্ধকে উপার্জনের পথ হিসাবে দেখানো, পরিবারগুলোর অসহায়তা, অনেকেই মরদেহও ফেরত পাচ্ছে না। বাংলাদেশ সরকারের অবস্থান বিভিন্ন ঘটনায় স্থানীয় প্রশাসন ও প্রবাসী কল্যাণ সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বিষয়গুলো সরকারের উচ্চ পর্যায়ে জানানো হবে, মরদেহ ফেরত আনার চেষ্টা করা হবে, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই পুরো বিষয়টি এখন শুধু আন্তর্জাতিক যুদ্ধ নয়, বরং বাংলাদেশের বেকারত্ব, দালাল চক্র, বিদেশমুখী স্বপ্ন, যুব সমাজের হতাশার এক ভয়ঙ্কর সামাজিক বাস্তবতা হিসাবেও আলোচিত হচ্ছে। তো প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।